নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে হিন্দমোটর সেতু সাহিত্যের পক্ষ থেকে আমরা এসেছি হুগলি জেলার এক পুরাতন ও বর্ধিষ্ণু শহর চন্দননগরে। যে কোনো প্রাচীন শহরের প্রত্যেকটি অলিগলি, পুরনো স্থাপত্যের প্রতিটি ইট কাঠ পাথর আমাদের অনেক জানা অজানা গল্প বলে। চন্দননগরের সেই জানা অজানা গল্পগুলি জানতে ও আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই আমাদের এই চন্দননগর অভিযান। আমাদের সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চন্দননগরের গল্পে আপনিও যদি সামিল হতে চান অবশ্যই কমেন্ট করবেন। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইনে 13 ও ব্যান্ডেল থেকে তৃতীয় স্টেশন চন্দননগর। এছাড়াও এই শহরটি জিটি রোড ও দিল্লি রোডের মাধ্যমে বাকি রাজ্যের সঙ্গে সংযুক্ত। 1673 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের আমলে সুবে বাংলার মুঘল সুবেদার শাইস্তা খানের কাছ থেকে হুগলি নদীর তীরে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি বাণিজ্য কুঠি স্থাপনের মাধ্যমে ফরাসি উপনিবেশ হিসেবে চন্দননগরের যাত্রা শুরু হয়। গোন্দলপাড়া, বোড়ো এবং খালিসানি মূলত এই তিনটি গ্রামকে একত্রিত করে 1688-র মধ্যে একটি স্থায়ী ফরাসি উপনিবেশ আত্মপ্রকাশ করে এই অঞ্চলে। লোকমুখে নাম হয় ফরাসডাঙ্গা। তবে 1696 সালের মধ্যেই সরকারি নথিপত্রে চাঁদের নগর নামটি উল্লেখিত হতে দেখা যায়। নামটি সম্ভবত এই এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া হুগলি নদীর চাঁদের বা চন্দ্রের মতো বাঁক থেকে উদ্ভূত হয়েছে, অথবা ঐতিহাসিকভাবে চন্দন কাঠের বাণিজ্যের জন্য বিখ্যাত হওয়ার কারণে এই এলাকার নাম হয়েছে চন্দননগর। চন্দননগরের প্রতিষ্ঠাতা হিসাবে যার নাম সাধারণভাবে গণ্য করা হয় তিনি হলেন অন্দ্রে ফ্রাঁসোয়া বেহলান্দ। প্রথমেই বলে রাখি, চন্দননগর শহর জুড়ে রয়েছে বেশ কিছু পুরাতন বাড়ি বা মহল। এই বাড়িগুলির নির্মাণ শৈলী যেমন অসাধারণ, তেমনই চিত্তাকর্ষক তাদের ইতিহাস। এর মধ্যে কয়েকটি ভগ্নপ্রায়, তবে বেশ কয়েকটি এখনো ওয়েল মেইনটেইনড এবং মূলত প্রাইভেট প্রপার্টি। সুতরাং এই ভিডিওটিতে আমরা মূলত সেই স্থানগুলি দেখাবো যেগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত। চন্দননগর স্টেশনে নেমে মাথাপিছু 20 টাকা হারে টোটো করে আমরা প্রথমেই চলে এলাম চন্দননগর স্ট্র্যান্ড, এবং আমরা আজকের চন্দননগর ভ্রমণ চন্দননগর স্ট্র্যান্ড থেকেই শুরু করব। হুগলি নদীর পাড় ধরে অবস্থিত প্রায় 2 কিলোমিটার লম্বা সুসজ্জিত স্ট্র্যান্ড নিঃসন্দেহে চন্দননগরের সেরা আকর্ষণ। একদিকে বয়ে চলেছে হুগলি নদী, তার পার ঘেঁষে বন্ধু বান্ধব ও প্রিয়জনের সঙ্গে বসার প্রচুর জায়গা, এবং অপরদিকে সারি দিয়ে পরপর ফরাসি কলোনিয়াল যুগের স্থাপত্যের নিদর্শন। আমরা আমাদের আজকের ভ্রমণ শুরু করলাম এই স্ট্র্যান্ডের একদম উত্তর প্রান্ত থেকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেন্ট জোসেফস কনভেন্ট স্কুলের সামনে। এটি শুধুমাত্র চন্দননগর নয়, সমগ্র বাংলার একটি অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানের সেন্ট জোসেফস কনভেন্ট স্কুলটি 1861 সালে স্থানীয় ফরাসি কর্তৃপক্ষের অনুরোধে মাদার মাউরিসির দ্বারা অনাথ শিশুদের শিক্ষাদানের জন্য স্থাপিত হয়, এবং 1868 সালে হুগলি নদীর ধারে তার বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। এর ভেতর একটি চ্যাপেল রয়েছে যেটা প্রায় 300 বছর পুরনো। এই ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি আমরা বাইরে থেকে দর্শন করে পায়ে পায়ে এগিয়ে চললাম সামনের দিকে।
শুভ একটু দাঁড়াও। এখন আমরা চলে এসেছি ইনস্টিটিউট দ্য চন্দননগরের সামনে, যেটি দুপ্লে প্যালেস নামেও খ্যাত। 1740 নাগাদ নির্মিত এই ভবনটি ছিল তৎকালীন ফরাসি চন্দননগরের গভর্নরদের আবাসস্থল। নিঃসন্দেহে এর অন্যতম বিখ্যাত অধিবাসী ছিলেন গভর্নর জোসেফ দুপ্লে, যার কার্যকাল ছিল 1731 থেকে 1742 সাল। স্বাধীনতা উত্তরকালে 1961 খ্রিস্টাব্দে এটি একটি মিউজিয়াম হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে আপনারা ফরাসি গভর্নরদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র, প্রাচীন কাঠের আসবাবপত্র, পুরানো পুঁথি, কর্ণাটিক যুদ্ধের নিদর্শন এবং চন্দননগরের ইতিহাসের সঙ্গে জড়িত দ্রব্যাদি ইত্যাদি দেখতে পাবেন। এটি চন্দননগরের একটি অবশ্য দ্রষ্টব্য। দুপ্লে প্যালেসের সুউচ্চ থামলা লাল মেঝের চওড়া বারান্দা, খিলানযুক্ত জানলা দরজা ও বিস্তৃত প্রাঙ্গণ আপনাদের নিশ্চিত মানস ভ্রমণ করাবে চন্দননগরের ফরাসি দিনগুলো। মনে হবে যে কোনো সময় শুনতে পাবেন দুপ্লে সাহেবের গম্ভীর উদাত্ত আহ্বান, বিয়েনভেনিউ অও প্যালেস দুপ্লে, ওয়েলকাম টু দুপ্লে প্যালেস। সোমবার বাদ দিয়ে সপ্তাহের বাকি 6 দিন সকাল 10টা থেকে মোটামুটি বিকেল 5টা অবধি এই মিউজিয়াম খোলা থাকে এবং এই মিউজিয়ামে ঢোকার জন্য কোনো আলাদাভাবে প্রবেশ মূল্য নেই। প্যালেস থেকে বেরিয়ে আমরা চলে এলাম ক্ষণিক বিশ্রামের জন্য 1920 দশকে নির্মিত দুর্গাচরণ রক্ষিত ঘাটে। এটি ইন্দো ফরাসি নির্মাণ শৈলীর এক অনবদ্য উদাহরণ। দুর্গাচরণ রক্ষিত ঘাট থেকে বেরিয়ে এবার আমরা হাঁটা দিলাম ঠিক এর উল্টো দিকের পথ ধরে আমাদের পরবর্তী গন্তব্য সেক্রেড হার্ট চার্চের দিকে। এই পথ ধরে সেক্রেড হার্ট চার্চের দিকে এগোলে রাস্তার দুধারে বেশ কিছু খাবারের দোকান চোখে পড়বে। এখানে সঠিক মূল্যে হরেক রকম মুখরোচক খাবার পাবেন এবং বিশেষত সন্ধ্যাবেলা এই জায়গাটি আড্ডাবাজ এবং ভোজন রসিক লোকেদের আনাগোনায় জমজম করে। ফরাসি স্থপতি জ্যাক দুশার নকশায় নির্মিত সেক্রেড হার্ট চার্চটির নির্মাণ কার্য শুরু হয়
1875 সালে এবং এটির উদ্বোধন হয় 1884 সালে। অসাধারণ কাচের নকশা ও এর ফরাসি নির্মাণ শৈলী এই চার্চটিকে দর্শনযোগ্য করে তুলেছে। সোমবার বন্ধ থাকলেও অন্যান্য দিনগুলিতে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে দর্শনার্থীদের জন্য এই চার্চটি খোলা থাকে। সেক্রেড হার্ট চার্চ থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম চন্দননগর রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে। রবীন্দ্র ভবনে ফুলেদের মধ্যে কিছুক্ষণ কাটিয়ে ছবি তুলে এবার আমরা যাব চন্দননগরের আরেকটি দর্শনীয় স্থান চন্দননগর কলেজে। চন্দননগর কলেজটির প্রতিষ্ঠা হয় 1862 সালে ফরাসি মিশনারি রেভারেন্ড ম্যাগলয়ার বার্থেটের হাতে ইকলে দ্য সেন্ট ম্যারি অথবা সেন্ট ম্যারিজ ইনস্টিটিউশন নামে। 1891 খ্রিস্টাব্দে কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত হয়ে এখানে ফাইন আর্টসের পড়াশোনা শুরু হয় এবং 1901 খ্রিস্টাব্দে ফরাসি গভর্নর জোসেফ ডুপ্লের নামে এর নাম হয় ডুপ্লে কলেজ। স্বাধীনতা উত্তরকালে এর নাম হয় চন্দননগর কলেজ এবং বর্তমানে এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে। এই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যাপকভাবে ভারতের স্বাধীনতা আন্দোলন বিশেষত বিপ্লবী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে এই কলেজটি 1903 থেকে 1931 সাল পর্যন্ত বন্ধ থাকে। এনাদের মধ্যে অন্যতম ছিলেন প্রফেসর চারুচন্দ্র রায়, রাসবিহারী বোস, কানাইলাল দত্ত, মতিলাল রায়, শ্রীশচন্দ্র ঘোষ, মনীন্দ্রনাথ নায়ক ইত্যাদি। পায়ে পায়ে আমরা এসে পড়লাম স্ট্র্যান্ডের আরেকটি পরিচিত ল্যান্ডমার্ক ক্লক টাওয়ারে। 1880 সালে নির্মিত এই ক্লক টাওয়ারটি ও তার সংলগ্ন ভবনটি পুলিশ স্টেশন ও জেল হিসাবে নির্মিত হয়। সেই ঐতিহ্য বজায় রেখে বর্তমানের চন্দননগর পুলিশ স্টেশনটিও এখানে অবস্থিত। ক্লক টাওয়ারের ঘড়িটি অবশ্য এর আগেই 1835 সালে জোসেফ ডুমিনি সেন্ট পোরসেইন নামে এক ফরাসি ভদ্রলোক চন্দননগর ফরাসি সরকারকে দান করেছিলেন। আরেকটু এগিয়ে এসে পড়লাম স্ট্র্যান্ডের শেষ দর্শনীয় স্থান চন্দননগর সাব ডিভিশনাল কোর্টে। এই ভবনটি 1878 সালে থিসেল হোটেল বা হোটেল ডি প্যারিস হিসাবে নির্মিত হয়। স্বাধীনতা উত্তরকালে এটিতে চন্দননগর সাব ডিভিশনাল কোর্ট স্থাপিত হয়। এই একতলা ঔপনিবেশিক ভবনটিতে রয়েছে সিঁড়ির এক প্রশস্ত সারি, যা গিয়ে মিশেছে একটি বিশাল বারান্দায়। বারান্দাটি টাস্কান স্তম্ভের উপর দণ্ডায়মান এবং এর উপরিভাগ গভীর কাঠের তৈরি লুভার পর্দা ও একটি অলঙ্কৃত প্যারাপেট দ্বারা আবৃত। যদিও বহুল ব্যবহারে এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই ভবনটির সৌন্দর্য অনেকটাই ম্রিয়মাণ, তবুও আজ এটি ফরাসি নির্মাণ শৈলীর এক অন্যতম উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে।
আমাদের চন্দননগর ভ্রমণের প্রথম পর্যায়ের ভিডিওটি এখানেই শেষ হলো। এর পরবর্তী পর্যায়ে আমরা চন্দননগরের আরও কিছু দর্শনীয় স্থান এবং চন্দননগরের গৌরবময় ইতিহাসের আরও কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য, এবং রেফার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে। বেল বাটনটা প্রেস করবেন যাতে পরবর্তী যে আপলোডগুলো হবে তার নোটিফিকেশন আপনারা যেন পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।